কুরুক্ষেত্রের অন্তিম রাত এবং অসীগড় দুর্গের রহস্য। ৫,০০০ বছর সময় বদলেছে, কত শত সাম্রাজ্য গড়ে উঠেছে আর ধুলোয় মিশে গেছে। আধুনিক সভ্যতা আজ মঙ্গলে পাড়ি দিয়েছে, কিন্তু পৃথিবীর কোনো এক দুর্গম কোণে লোকচক্ষুর অন্তরালে কি আজও এমন একজন মানুষ ঘুরে বেড়াচ্ছেন যার কপালে রয়েছে একটি দগদগে গভীর ক্ষত? মহাভারতের সেই অপরাজেয় যোদ্ধা গুরু দ্রোণাচার্যের বীর পুত্র অশ্বত্থামা। তাকে কি সত্যি আধুনিক যুগেও দেখা গেছে, নাকি এটি নিছকই কোনো লোকগাথা? মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের সীমান্তে সাতপুরা পর্বতমালার এক দুর্গম চূড়ায় অবস্থিত অসীগড় দুর্গ। স্থানীয় মানুষেরা একে ডাকেন রহস্যের দুর্গ বলে। প্রতিদিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে এই দুর্গের অতি প্রাচীন গুপ্তেশ্বর মহাদেব মন্দিরে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মন্দিরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও শিবলিঙ্গের ওপর কে যেন টাটকা জুঁই ফুল, বেলপাতা এবং চন্দন রেখে যায়। সেই রহস্যময় মানুষটিকে পাহারাদার, তীর্থযাত্রী বা আধুনিক সিসিটিভি ক্যামেরাতেও কেন আজ পর্যন্ত ধরা পড়েনি তার অবয়ব? লোকগাথা অনুযায়ী অশ্বত্থামা আজও নর্মদা নদীর তীরে ঘুরে বেড়ান এবং গভীর রাতে এই মন্দিরে এসে মহাদেবের আরাধনা করেন। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষের পক্ষে ৫,০০০ বছর বেঁচে থাকা কি শারীরিকভাবে সম্ভব? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে মহাভারতের সেই অভিশপ্ত রাতে। কুরুক্ষেত্রের যুদ্ধের ১৮তম দিন রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরে প্রবেশ করে অশ্বত্থামা। ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর ৫ পুত্রকে নির্মমভাবে হত্যা করেন। যখন এই জঘন্য অপরাধের কথা প্রকাশ পায়, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ ক্রোধে ফেটে পড়েন। শাস্তি হিসাবে তিনি অশ্বত্থামার কপাল থেকে সেই জন্মগত দিব্য মণিটি ছিন্ন করে নেন। শ্রীকৃষ্ণের এই অভিশাপটি ছিল মহাজাগতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। তিনি বলেছিলেন, হে অশ্বত্থামা, তুমি এদের হত্যা করেছ, এই পাপের কোনো ক্ষমা নেই। তুমি কলিযুগের শেষ পর্যন্ত এই পৃথিবীতে ঘুরে বেড়াবে, তোমার শরীরে কোনো ব্যাধি হবে না, কিন্তু তোমার কপালের এই ক্ষত থেকে নিরন্তর রক্ত এবং পুঁজ ঝরবে। তুমি মানুষের সমাজ থেকে দূরে জঙ্গলে জঙ্গলে ঘুরবে। তুমি মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে, কিন্তু মৃত্যু তোমার কাছে আসবে না। এই মণি আসলে কি ছিল? এটি কি কোনো অতি উন্নত বায়োটেকনোলজি বা বায়োরিয়াক্টর ছিল, যা তার স্নায়ুতন্ত্রকে সরাসরি মহাজাগতিক শক্তির সাথে যুক্ত করে রাখত? আজ নির্বাণ কথার এই বিশেষ পর্বে আমরা অশ্বত্থামার এই অমরত্বের রহস্যকে আধুনিক বিজ্ঞানের লেন্স দিয়ে ডিকোড করার চেষ্টা করব। অমরত্বের বিজ্ঞান, ডিএনএ মিউটেশন এবং সেলুলার রিজেনারেশন। অমরত্ব বা ইমমর্টালিটি শব্দটি শুনলেই আমাদের মনে হয় এটি কেবল পৌরাণিক রূপকথা বা কল্পবিজ্ঞান, কিন্তু আধুনিক জীববিজ্ঞান বলছে ভিন্ন কথা। প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যারা কার্যত অমর। উদাহরণস্বরূপ টুরিটপসিস ডোহরানি নামক জেলিফিশের কথা বলা যায়। এই জেলিফিশটি যখনই বয়স্ক হয়ে যায় বা আঘাত পায়, তখন সে তার কোষগুলোকে রিপ্রোগ্রাম করে আবার শিশু অবস্থায় ফিরে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ট্রান্সডিফারেন্সিয়েশন বা বায়োলজিক্যাল ইমমর্টালিটি। অশ্বত্থামার শরীরে কি ঠিক এমনটাই ঘটছে? শ্রীকৃষ্ণের সেই অভিশাপ কি কোনো সাধারণ বাক্য ছিল, নাকি সেটি অশ্বত্থামার ডিএনএ স্ট্রাকচারকে চিরতরে মিউটেট করে দিয়েছিল? চলুন বিজ্ঞানের গভীরে প্রবেশ করি। আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে ক্রোমোজোম থাকে, আর সেই ক্রোমোজোমের শেষ প্রান্তে টেলোমেয়ার। এটি অনেকটা জুতোর ফিতের প্লাস্টিকের মাথার মতো, যা ডিএনএকে রক্ষা করে। প্রতিবার আমাদের কোষ যখন বিভাজিত হয়, এই টেলোমেয়ার ছোট হতে থাকে। যখন এটি সম্পূর্ণ শেষ হয়ে যায়, তখনই আমাদের কোষের মৃত্যু ঘটে এবং শরীরে বার্ধক্য আসে। বিজ্ঞানের ভাষায় যদি কোনোভাবে অশ্বত্থামার শরীরের টেলোমারেজ নামক এনজাইমটি অবিরাম মাত্রায় সক্রিয় করে দেওয়া হয়, তবে তার কোষের টেলোমেয়ার কখনোই ছোট হবে না, তার শরীরে বার্ধক্য কখনোই আসবে না। শ্রীকৃষ্ণের অভিশাপ সম্ভবত তার কোষে এই টেলোমারেজ এনজাইমের ফ্লোকে অসীম করে দিয়েছিল। কিন্তু তাহলে অশ্বত্থামার সেই ক্ষতের রহস্যটা কি? কোষ যদি অমরই হয়, তবে কপাল থেকে উপড়ে নেওয়া মণির ক্ষত কেন ভালো হয় না? চিকিৎসা বিজ্ঞানে হিমোফিলিয়া নামে একটি জেনেটিক ডিসঅর্ডার আছে, যেখানে রক্ত জমাট বাঁধার প্রোটিন থাকে না, ফলে সামান্য আঘাতেই অবিরাম রক্তপাত হয়।
কিন্তু শ্রীকৃষ্ণের প্রযুক্তি ছিল আরও অনেক বেশি উন্নত। তার অভিশাপ হয়তো অশ্বত্থামার শরীরে একটি কোয়ান্টাম বায়োলগ বা সেলুলার সেনেসেন্স তৈরি করে দিয়েছিল, অর্থাৎ তার পুরো শরীর নতুন কোষ তৈরি করে বেঁচে থাকতে পারলেও কপালের ওই নির্দিষ্ট অংশটির টিস্যু রিজেনারেশন ক্ষমতা ব্লক করে দেওয়া হয়েছে। প্রাচীন পুঁথি অনুযায়ী অশ্বত্থামার কপালে থাকা সেই জন্মগত মণিটি তাকে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি এবং যে কোনো অস্ত্র থেকে রক্ষা করত। আমরা আজ যে মিড ব্রেইন অ্যাক্টিভেশন বা তৃতীয় নয়ন জাগরণের চর্চা করি, অশ্বত্থামার মণি ছিল সেই আজ্ঞাচক্রের ফিজিক্যাল বা দৃশ্যমান রূপ। মণিটি ছিনিয়ে নেওয়ার অর্থ হল তাকে মহাজাগতিক শক্তির সেই সুরক্ষা বলয় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। ফলে সে মরতে পারবে না ঠিকই, কিন্তু তার বেঁচে থাকাটা হবে এক অনন্ত এবং অবর্ণনীয় যন্ত্রণা। হাড় হিম করা প্রত্যক্ষদর্শী এবং নর্মদার লোকগাথা, অমরত্ব এবং ডিএনএর এই বৈজ্ঞানিক থিওরি শোনার পর আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, এসব কি সত্যিই বাস্তবে সম্ভব? তাহলে 5000 বছরে অশ্বত্থামাকে কি কেউ কখনো সচক্ষে দেখেছে? ভারতের ইতিহাসে এমন অসংখ্য ঘটনা এবং মানুষের দাবি আছে যা শুনলে আপনার মেরুদণ্ডের শিহরণ জাগবে। সবচেয়ে বিখ্যাত ঘটনাটি ঘটেছিল 1968 সালে। মধ্যপ্রদেশ এবং গুজরাট সীমান্তের এক গভীর জঙ্গল এলাকায় রেলওয়ে ট্র্যাকে কাজ করছিলেন একদল শ্রমিক। গভীর রাতে যখন চারদিকে নিস্তব্ধ, তারা হঠাৎ দেখেন এক বিশালদেহী মানুষ রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই মানুষের উচ্চতা ছিল প্রায় 12 থেকে 14 ফুট। তার গায়ে ছিল শতচ্ছিন্ন প্রাচীন পোশাক এবং তার কপালে একটি নোংরা কাপড় বাঁধা ছিল, যেখান থেকে অবিরাম রক্ত আর পুজ ঝরছিল। শ্রমিকরা যখন ভয়ঙ্কর সেই রূপ দেখে তাকে ডাকার চেষ্টা করেন, তখন সেই বিশালদেহী মানুষটি জঙ্গলের অন্ধকারের মধ্যে চোখের পলকে উধাও হয়ে যায়। এরকম আরেকটি বিখ্যাত ঘটনা জড়িয়ে আছে একজন প্রবীণ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে। গুজরাটের এক প্রত্যন্ত গ্রামে তিনি চেম্বার করতেন। একদিন এক অতি বৃদ্ধ মানুষ তার কাছে আসেন। তার মাথায় ছিল একটি গভীর এবং অদ্ভুত ক্ষত। ডাক্তার যখন সেই ক্ষত পরিষ্কার করার চেষ্টা করেন, তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ ঘা নয়, এর টিস্যুগুলো একেবারে আলাদা। ডাক্তার যখন আরও উন্নত ওষুধের কথা বলেন, তখন সেই বৃদ্ধ হেসে বলেছিলেন, তুমিও এই ক্ষত সারাতে পারবে না ডাক্তার, পৃথিবীর কোনো ওষুধে এই ক্ষত ছাড়বে না, কারণ এটি 5000 বছরের পুরনো ক্ষত। এই কথা বলেই সেই বৃদ্ধ চেম্বার থেকে বেরিয়ে যান এবং তাকে আর কখনো দেখা যায়নি। কেন এই রহস্যময় মানুষটি বারবার নর্মদা নদীর তীরেই উদয় হন? ভারতের অন্যান্য জায়গায় কেন তাকে দেখা যায় না? এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উত্তর লুকিয়ে আছে ফ্রিকোয়েন্সির মধ্যে। নর্মদা নদীকে মনে করা হয় শিবের কন্যা, আর অশ্বত্থামা ছিলেন স্বয়ং রুদ্র বা শিবের অংশ। শ্রীকৃষ্ণের অভিশাপের সেই যন্ত্রণাময় জীবনে একমাত্র শান্তি পাওয়ার জন্য তিনি আজও মহাদেবের স্মরণে এই পবিত্র নদী তীরে সময় কাটান। নর্মদার তীরের সেই বিশেষ আধ্যাত্মিক ভাইব্রেশন হয়তো তার যন্ত্রণাকে কিছুটা প্রশমিত করে। অশ্বত্থামা কেবল একজন অভিশপ্ত ব্যক্তি নন, তিনি সময়ের এক জীবন্ত দলিল। তিনি আজও তার পাপের প্রায়শ্চিত্ত করছেন। এরপরে আসি কল্কি অবতারের কথায়। অশ্বত্থামা কি আজও সত্যিই আমাদের আশেপাশেই আছেন? আধুনিক কোয়ান্টাম ফিজিক্স আমাদের মাল্টিভার্স বা উচ্চতর ডাইমেনশনের ধারণা দেয়। হতে পারে অশ্বত্থামা এমন এক ফ্রিকোয়েন্সি বা ডাইমেনশনে থাকেন যেখান থেকে তিনি আমাদের দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। হিন্দু পুরাণের ভবিষ্যৎবাণী অনুযায়ী কলিযুগের অন্তিম সময়ে যখন পৃথিবীতে চরম পাপ গ্রাস করবে, তখন ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কি পৃথিবীতে অবতীর্ণ হবেন। বলা হয় সেই অন্তিম যুদ্ধে অশ্বত্থামা তাঁর 5000 বছরের প্রায়শ্চিত্ত শেষ করে কল্কি অবতারের সাথে যোগ দেবেন এবং ধর্মের গ্লানি দূর করতে অস্ত্র ধরবেন। তার এই অভিশাপই একদিন আশীর্বাদে পরিণত হবে। বন্ধুরা, অশ্বত্থামার এই কাহিনী আমাদের এক গভীর জীবন দর্শন শেখায়। তা হলো অহংকার এবং প্রতিহিংসার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা অনেকেই অমরত্বের স্বপ্ন দেখি, কিন্তু অমরত্ব কোনো আশীর্বাদ নয়। যদি তা সীমাহীন শারীরিক এবং মানসিক যন্ত্রণার সাথে যুক্ত হয়, তবে অমরত্ব মহাবিশ্বের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। আজকের এই বিশেষ পর্বে অশ্বত্থামার এই রহস্যময় বিজ্ঞান নিয়ে আলোচনা করার একটি বিশেষ কারণ আছে। আজ নির্বাণ কথা পরিবার 1000 সাবস্ক্রাইবারের মাইল ফলক পূর্ণ করে এগিয়ে চলেছে আরও বেশি
সাবস্ক্রাইবার বন্ধুর দিকে। আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, প্রাচীন বিজ্ঞানের প্রতি আপনাদের যে ভালোবাসা দেখিয়েছেন তা অতুলনীয়। আপনারা প্রমাণ করেছেন যে আমাদের পূর্বপুরুষদের জ্ঞান আজও আমাদের শিরা উপশিরায় বইছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনে এই চ্যানেলে আমরা এমন সব রহস্য উন্মোচন করব যা আগে কখনো কেউ বাংলায় শোনেনি। আধ্যাত্মিকতা, মহাজাগতিক অলৌকিক ঘটনা এবং প্রাচীন ভারতের সেই উন্নত বিজ্ঞানের যাত্রা এখন থেকে আরও গভীরে প্রবেশ করবে। অশ্বত্থামা আজও বেঁচে আছেন কি নেই তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বড় কথা হলো সেই প্রাণশক্তি, সেই ওজাস এবং চেতনার রহস্য যা আজও আমাদের ডিএনএতে লুকিয়ে আছে। শুধু প্রয়োজন সঠিক ফোকাস, একাগ্রতা এবং জ্ঞান। আপনারা কি মনে করেন, অশ্বত্থামা কি আজও নর্মদার তীরে আপনার অলক্ষ্যে হেঁটে বেড়াচ্ছেন, নাকি এটি শুধুই মানুষের কল্পনা? আপনার মহামূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা আজও আমাদের পরিবারের সদস্য এখনও হয়ে উঠতে পারেননি, আজই সাবস্ক্রাইব করে নিন নির্বাণ কথা। কারণ প্রাচীন ভারতের রহস্যের সমাধান তো কেবল শুরু হলো। সুস্থ থাকুন, আধ্যাত্মিকভাবে বলীয়ান থাকুন। নমস্কার।